আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 2। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যাসহ সমাধান করব। এর আগের ক্লাসের লিঙ্কটি তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে 1 + ওমেগা হোল কিউব এর মান কত? তো অঙ্কটি করার জন্য আমাদেরকে দুইটি সূত্র জানতে হবে। সূত্রগুলো হচ্ছে, একটা হলো 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা হচ্ছে ওমেগা কিউব সমান সমান 1। দেখো, প্রথমে এখান থেকে আমরা বলতে পারি যে 1 + ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, যেটা আমাদের এখানে কাজে লাগবে। আর এখানে আমরা বলতেছি ওমেগা কিউব সমান সমান 1। একইভাবে আমরা কিন্তু বলতে পারি ওমেগা পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে 1, এবং ওমেগা পাওয়ার 9, এরপর ওমেগা পাওয়ার 12, অর্থাৎ ওমেগার পাওয়ারে যদি 3-এর গুণিতক থাকে তাহলে সবগুলোর মানই হবে 1। ওমেগার পাওয়ারে যদি 3-এর গুণিতক থাকে তাহলে সেটার মানটাকে আমরা বলতে পারি 1। আচ্ছা, তো এবার আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল 1 + ওমেগা তার হোল কিউব। তো ফার্স্ট অফ অল 1 + ওমেগা এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এবং তার পাওয়ারে রয়েছে হোল কিউব। এবার মাইনাসকে কিউব করলে কিন্তু মাইনাস থেকে যায়, ওমেগা স্কোয়ারকে কিউব করলে হবে ওমেগা পাওয়ার 6, পাওয়ারে গুণ হবে 3 × 2 = 6। আমরা একটু আগে বলেছিলাম ওমেগার পাওয়ারে যদি 3-এর গুণিতক থাকে তাহলে সেটার মান হয় 1। তো ওমেগা পাওয়ার 6 এই জিনিসটার মান আমরা বলতে পারি 1, আর শুরুতে মাইনাস ছিল, তাহলে আলটিমেটলি আমরা মানটা পেয়ে গেলাম -1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। চলো এবার 2 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে 3x³ - 2x² + 1 = 0 এই ত্রিঘাত সমীকরণটির মূলগুলো আলফা বিটা গামা হলে 1/α-β + 1/β-গামা + 1/গামা আলফা এর মান কত? তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা মূলগুলোর যোগফল, গুণফল, এই মানগুলো বের করব। আমরা জানি কোনো সমীকরণ যদি এরকম হয়, ত্রিঘাত সমীকরণ যদি হয় ax³ + bx² + cx + d = 0, এই ত্রিঘাত সমীকরণের 3টি মূল যদি নাকি হয় আলফা, বিটা এবং গামা, তাহলে 3টি মূলের যোগফল আলফা + বিটা + গামা বের করার সূত্র হচ্ছে -b/a। এরপর দুটি করে মূলের গুণফলের যে সমষ্টি, অর্থাৎ আলফা বিটা + বিটা গামা + গামা আলফা, এটা বের করার সূত্র হচ্ছে c/a, এবং লাস্টে আলফা বিটা গামা এটা বের করার সূত্র হচ্ছে -d/a। তো আমাদের যে সমীকরণ দেওয়া রয়েছে সেখানে a হচ্ছে আমাদের x³ এর সহগ অর্থাৎ 3, b হচ্ছে x² এর সহগ অর্থাৎ -2, c হচ্ছে x এর সহগ। তো যেহেতু এখানে x যুক্ত কোনো রাশি নেই সেহেতু বলতে পারি c এর মানটা হচ্ছে 0, এবং ফাইনালি d হচ্ছে আমাদের ধ্রুবক পদ অর্থাৎ d এর মানটা হচ্ছে 1। তো এবার যদি আমরা আলফা + বিটা + গামা এর মানটা বের করতে চাই তাহলে -b/a, b হচ্ছে -2, তাও b এর জায়গায় বসিয়ে দিচ্ছি -2, এবং a হচ্ছে আমাদের 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2/3, এটা হচ্ছে আমাদের আলফা + বিটা + গামা এর মান। এরপর আলফা বিটা + বিটা গামা + গামা আলফা এটা হচ্ছে c/a, তাহলে c হচ্ছে 0, a হচ্ছে 3, অর্থাৎ 0/3, এটা করলে আমরা 0 পাবো। তারপর হচ্ছে আলফা বিটা গামা এর মানটা হলো -d/a, তো -d হচ্ছে 1, a হচ্ছে 3, তাহলে -1/3। আমরা 3টা মান পেয়ে গেলাম। এবার প্রশ্ন যেটা বের করতে বলেছে সেটা করব। দেখো, আমরা এখানে সরাসরি লসাগু করে দিব। এই 3টার লসাগু হচ্ছে আলফা বিটা গামা, তো আমরা এখানে লসাগু লিখে ফেলতেছি নিচে আলফা বিটা গামা। এরপর উপরে লিখব এইখানে যেটা নেই সেটা লিখতে হয়। তো বুঝতে পারতেছো লসাগু আলফা বিটা গামা, আর এখানে রয়েছে আলফা বিটা, গামা নেই, তো গামা দিয়ে উপরেরটাকে গুণ করতে হয়। গামা আর 1 গুণ করলে হবে গামা। একইভাবে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে আলফা নেই, আলফা দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে।
তাহলে আলফা, প্লাস এখানে হবে বিটা ইন্টু 1 অর্থাৎ বিটা। প্রশ্নে আমাদের এইটার মান অর্থাৎ এইটার মানটা বের করতে বলেছে। তো উপরে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, যার মানটা আমরা পেয়েছিলাম 2/3। নিচে হচ্ছে আলফা বিটা গামা, যার মানটা আমরা পেয়েছিলাম -1/3। তো দেখতেই পাচ্ছ উপরেও রয়েছে 3 ভাগ আকারে, নিচেও 3 ভাগ আকারে রয়েছে। তো আমরা কিন্তু এই 3 এবং এই 3 কেটে দিতে পারি, তাহলে থাকে 2 ভাগ -1। তো 2 ভাগ 1 করলে আমরা 2 পাবো এবং শুরুতে মাইনাস থেকে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হচ্ছে -2, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 3 নম্বর প্রশ্নটি ত্রিকোণমিতি থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে cos θ = ½ x + 1/x হলে cos 2θ এর মান কত? আচ্ছা, তো cos 2θ আমরা একটা সূত্র জানি, আমরা এখানে সেই সূত্রটা ফার্স্ট অফ অল লিখে ফেলবো। সূত্রটা ছিল 2 cos স্কয়ার θ - 1। এরপর 2 এর জায়গায় 2 রাখলাম। আমরা কিন্তু চাইলে এবার cos θ এর মানটা, cos θ এর এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। আর এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, তো এই মানটাকে একবারে হোল স্কোয়ার করে বসাবো। তো হাফকে স্কোয়ার করলে হবে 1/4, আর এখানে হবে x + 1/x তার হোল স্কোয়ার। cos θকে একবার স্কোয়ার করে ফেললাম, তারপরে হচ্ছে -1। এবার দেখতে পাচ্ছ 2 এবং 4 কাটাকাটি করলে নিচে 2 থাকে, অর্থাৎ হাফ। আর এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে -1। এবার দেখতে পাচ্ছ এখানে x এবং 1/x কাটাকাটি যায়। তারপর এখানে যেহেতু হাফ গুণ আকারে রয়েছে, আমরা যদি হাফ দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে হবে ½ × x² প্লাস ½ × 2। তো হাফ আর 2 গুণ করলে 2 আর 2 কাটাকাটি যেয়ে কিন্তু শুধুমাত্র 1 থাকবে, প্লাস ½ × 1/x², ½ × 1/x², তারপরে -1 এর জায়গায় -1। এবার খেয়াল করো এই +1 এবং এই -1 কিন্তু কাটাকাটি যায়, শুধুমাত্র এইটা এবং এইটা থাকে। এখান থেকে আমরা পুনরায় হাফটাকে কমন নিতে পারি। তো যদি হাফটাকে কমন নেওয়া হয়, তাহলে লাইনটা দাঁড়ায় হাফ কমন নিচ্ছি, তাহলে x² প্লাস 1/x²। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। চলো এবার 4 নাম্বার কোশ্চেনটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে tan ইনভার্স sin cos ইনভার্স √2/3 এর মান কত? তো আমরা ফার্স্টেই cos ইনভার্সকে sin ইনভার্সে রূপান্তর করব, তাহলে sin এবং sin ইনভার্স কাটাকাটি যাবে। তো আমাদের দেওয়া রয়েছে cos ইনভার্স √2/3। আমরা একটা চিত্র এঁকে নিব, যেখানে যেহেতু এটা cos ইনভার্সের সাথে রয়েছে, তার মানে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কারণ আমরা জানি cos θ এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো √2 এবং অতিভুজ হলো √3। তাহলে ভূমির জায়গায় লিখে দিলাম √2, অতিভুজের জায়গায় লিখে দিলাম √3। এবার আমরা লম্বের মানটা বের করব। লম্ব বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 2। তাহলে আমরা পেয়ে যাব √1, আর 1কে রুট করলে 1ই হয়। আচ্ছা, এবার tan ইনভার্স সাইন, আর এই যে cos ইনভার্স রয়েছে, এই cos ইনভার্সকে যদি আমরা সাইন ইনভার্সে রূপান্তর করি, তাহলে এবার লিখতে হবে লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে আমাদের √3। আচ্ছা, তাহলে সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি যায়, থাকে tan ইনভার্স, আর এখানে থাকে 1/√3। এবার আমরা জানি tan ইনভার্স 1/√3 এটা হচ্ছে 30 ডিগ্রি এর মান, কারণ tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তো tan ইনভার্স 1/√3 এটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 5 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্সের মান 0 এর সমান অথবা 0 থেকে বড় এবং এক্সের মান 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান,
তাহলে √3 cos x প্লাস sin x ইকুয়াল টু 1 এর সমাধান কোনটি? অর্থাৎ এখান থেকে x এর মান বের করতে হবে। আমরা কিন্তু এমসিকিউটা অপশন চেক করার মাধ্যমে খুব সহজেই সলভ করতে পারি। তো আমরা এখানে প্রত্যেকবার এক্সের যে মানগুলো অপশনে দেওয়া রয়েছে সেগুলো প্রদত্ত রাশিতে বসিয়ে চেক করে দেখব যে কোন ক্ষেত্রে 1 আসে। তো ফার্স্টে যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই তাহলে cos 0 এর মান হচ্ছে 1। আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে রাশিটার মান পাবো √3 cos 0 এর মান হচ্ছে 1। তারপর প্লাস sin 0 এর মান হচ্ছে 0। তাহলে আমরা মোট ফলাফলটা পেলাম √3। 1 কিন্তু পাইনি, এজন্য এটা হবে না। এরপর আমরা x ইকুয়াল টু π/6 অর্থাৎ 30 ডিগ্রি বসাবো। যদি x এর জায়গায় 30 ডিগ্রি বসানো হয় তাহলে cos 30 ডিগ্রি, cos 30 এর মান হচ্ছে √3/2 অর্থাৎ √3 × √3/2 প্লাস sin 30 এর মান হচ্ছে হাফ। এবার √3 আর √3 গুণ করলে আমরা পাবো 3, তাহলে 3/2 প্লাস হচ্ছে হাফ। যদি আমরা এখানে লসাগু করি তাহলে নিচে হবে 2 আর উপরে হবে 3 যোগ 1 অর্থাৎ 4। তো 4/2 করলে কিন্তু আমরা 2 পাচ্ছি, 1 কিন্তু আসতেছে না, তাহলে এটাও হবে না। এরপরে সি নাম্বারটা কিন্তু চেক করার প্রয়োজন নেই, কারণ এখানে যে মানটা দেওয়া রয়েছে -3π/2 এটা কিন্তু 0 থেকেও ছোট। প্রশ্নে কিন্তু বলেছিল যে x এর মানটা 0 থেকে ছোট হতে পারবে না, 0 এর সমান অথবা 0 থেকে বড় হতে হবে। তো এটাকে কিন্তু আমরা আগেই বাদ দিতে পারি। এবার যদি আমরা ডি নাম্বারটা চেক করি x ইকুয়াল টু π/2 অর্থাৎ x ইকুয়াল টু যদি 90 ডিগ্রি বসানো হয় তাহলে √3 cos 90, আমরা জানি cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, তাহলে √3 × 0 প্লাস sin 90 ডিগ্রি, sin 90 এর মান হচ্ছে 1, তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম 1। তাহলে দেখো ডি নাম্বার অপশনের ক্ষেত্রে কিন্তু আমরা 1 পাচ্ছি, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। 6 নম্বর এমসিকিউটি এসেছে লিমিট থেকে। প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x/x ইকুয়াল টু কত? আমরা একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। একইভাবে sin x/x সেটার মানও 1 ছিল। তো এখানেও আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যদি ইনভার্স থাকে তাহলেও কিন্তু এভাবে মানটা 1 আসে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি লিমিট দেওয়া থাকে যে x টেন্ডস টু 0 এরপর tan ইনভার্স x ডিভাইডেড বাই x এরকম থাকে তাহলে এই রাশিটার মানও 1 হবে। যদি উল্টানো আকারে থাকে অর্থাৎ x ডিভাইডেড বাই tan ইনভার্স x তাহলেও তার মান 1 হবে। শর্ত হচ্ছে এইখানে x এর যে সহগ থাকবে এখানেও x এর সেম সহগ থাকা লাগবে, অর্থাৎ দুইটা x এর সহগ একই হওয়া লাগবে। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নে আমাদের x এর সহগ হচ্ছে 2, এজন্য এখানেও কিন্তু 2x বানাতে হবে। তো আমাদের যে প্রশ্ন সেটা দেওয়া রয়েছে লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে tan ইনভার্স 2x আর নিচে হচ্ছে x। তো এখানে যেহেতু x এর সহগ 2 রয়েছে এজন্য আমাদেরকে এখানেও 2 নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা ভাগ আকারে 2 নিয়ে এসেছি সেজন্য ব্যালেন্স করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিব। আচ্ছা, এবার এতটুকুর মানকে আমরা বলতে পারি 1 গুণ এখানে রয়েছে 2, তাহলে 2 1 আমরা পেয়ে যাচ্ছি 2। এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল টু 1/x হলে yn এর মান কত? তো yn মানে হচ্ছে এটাকে যদি আমরা n সংখ্যক বার অন্তরজ করি তাহলে মানটা কত আসবে। y1 এটা মানে হচ্ছে একবার ddx করা, y2 মানে হচ্ছে দুইবার ddx করা। একইভাবে যদি আমরা 1/xকে n সংখ্যক বার ddx করি তাহলে তার সাধারণ যে অ্যান্সার সেটা কত হবে। তো এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো যে 1/xকে n সংখ্যক বার অন্তরজ করলে সূত্রটা হচ্ছে এটা, -1 পাওয়ার n ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x পাওয়ার n+1। এটা আমরা সূত্র হিসেবে মুখস্থ রাখবো, তাহলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে বি, অর্থাৎ সঠিক উত্তর হলো বি নাম্বারটা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ x ইকুয়াল 3 sin স্কোয়ার x প্লাস 4 cos স্কোয়ার x এবং x এর মানটা হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড় এবং π/2 এর সমান অথবা π/2 থেকে ছোট। তাহলে ফাংশনটির সর্বোচ্চ মান কত হবে?
আচ্ছা, আমরা যদি এই ফাংশনটাকে একটু মডিফাই করে নিই তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা সলভ করা যায়। প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা, আর এখানে দেখো 4 cos স্কোয়ার এক্স রয়েছে, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। ফার্স্টে 3 sin স্কোয়ার এক্স যা আছে লিখে ফেললাম, তারপর এটাকে লেখা যায় 3 cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে এবং এখান থেকে 3 কমন নেই তাহলে হয় sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এরপর হচ্ছে প্লাস cos স্কোয়ার এক্স। এবার দেখো এখানে কিন্তু সূত্র হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 1, তাহলে 3 গুণ 1, তো আমরা এখানে 3 একে 3 বলতে পারি, প্লাস হচ্ছে cos স্কোয়ার এক্স। তো এটাই হলো আমাদের ফাংশন অফ এক্স। প্রশ্ন আমাদের এটার সর্বোচ্চ মান বের করতে বলেছে। তো ফাংশন অফ এক্সের সর্বোচ্চ মান আমরা তখনই পাবো যখন cos এক্সের সর্বোচ্চ মান এখানে বসাবো। আমরা জানি cos এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 1, cos এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 1। তো যদি আমরা এখানে 1 বসিয়ে দিই তাহলে 3 প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1ই হয়, তো এখান থেকে আমরা মানটা পেয়ে যাব 4। এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সের সর্বোচ্চ মান। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। 9 নম্বর কোশ্চেনটি যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট 1/1 প্লাস 3 cos স্কোয়ার এক্স ডিএক্স এর মান কত। তো এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু 10 রয়েছে। আমরা একটা কাজ করতে পারি, cos এক্সকে আমরা লিখতে পারি 1/sec। আচ্ছা, তাহলে cos স্কোয়ার এক্স যেহেতু রয়েছে এখানে আমরা 1/sec স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে লাইনটা দাঁড়ায় 1 প্লাস 3 ইন্টু cos স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতেছি sec স্কোয়ার এক্স। আচ্ছা, এরপর আমরা চাইলে লব এবং হরকে sec স্কোয়ার এক্স দ্বারা গুণ করতে পারি। তাহলে উপরে হচ্ছে আমাদের sec স্কোয়ার এক্স ডিএক্স, নিচে হবে sec স্কোয়ার এক্স ইন্টু 1 অর্থাৎ sec স্কোয়ার এক্স, প্লাস এটার সাথে যদি আমরা sec স্কোয়ার এক্স গুণ করি তাহলে উপরের sec স্কোয়ার এক্স আর নিচের sec স্কোয়ার এক্স কিন্তু কাটাকাটি যাবে, শুধুমাত্র 3 থাকবে। আমরা জাস্ট লব এবং হরকে sec স্কোয়ার এক্স দ্বারা গুণ করেছি। আচ্ছা, এরপর যেহেতু উপরে রয়েছে sec স্কোয়ার এক্স আমরা নিচে 10 নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যেটা হচ্ছে sec স্কোয়ার এক্সের সূত্র আমরা জানি 1 প্লাস 10 স্কোয়ার এক্স, সেই সূত্রটাই আমরা এবার লিখব। তো উপরে যা আছে তাই লিখে দিচ্ছি sec স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এক্স, এরপর হচ্ছে প্লাস 3। আচ্ছা, এবার যদি আমরা 1 আর 3 যোগ করে দিই তাহলে এখানে পেয়ে যাব 10 স্কোয়ার এক্স প্লাস 4, আর উপরে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এবার দেখতেই পাচ্ছ যে আমরা যদি 10xকে z ধরি তাহলে কিন্তু উপরেরটা চলে আসে। তো আমরা এবার 10xকে z ধরে নিব। তো 10x ইকুয়াল টু z, তাহলে দুই পাশে যদি ddx করা হয় 10xকে ddx করলে হবে sec স্কোয়ার এক্স, আর zকে ddx করলে আমরা পাবো dz/dx, আর dxটা ভাগ আকারে রয়েছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে হবে sec স্কোয়ার এক্স ইন্টু dx ইকুয়াল টু dz। আচ্ছা, তাহলে এবার উপরে যে sec স্কোয়ার এক্স ডিএক্স রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা dz লিখে দিতে পারি। নিচে 10 স্কোয়ার এক্স, 10xের জায়গায় আমরা লিখব z, তাহলে লাইনটা হয় z স্কোয়ার প্লাস হচ্ছে 4। তো 4কে আমরা চাইলে লিখতে পারি 2 স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু আমাদের একটি সূত্র হচ্ছে, আমরা পড়েছিলাম যে ইন্টিগ্রেশন dx/x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটার সূত্র ছিল 1/a tan ইনভার্স x/a প্লাস c। তো আমাদের এখানে এর জায়গাতে রয়েছে 2, তাহলে আমরা লিখব 1/a অর্থাৎ 1/2, তারপর tan ইনভার্স x/a অর্থাৎ z/2 প্লাস হচ্ছে c। এবার যদি আমরা z এর জায়গায় z এর মানটা বসিয়ে দিই তাহলে অঙ্ক শেষ। তো এখানে হচ্ছে আমাদের হাফ tan ইনভার্স z এর জায়গায় বসাবো 10x, তো এখানে আমরা লিখে দিচ্ছি 10x ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে c। তো এটা হচ্ছে আমাদের উত্তর, হাফ tan ইনভার্স 10x/2 প্লাস c। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 10 নম্বর এমসিকিউতে এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট
এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ডিএক্স এর মান কত, এবং আমাদের লিমিট দেওয়া রয়েছে 1 থেকে 15। তো এটা কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করে খুব সহজেই সলভ করতে পারি। চলো দেখে নেওয়া যাক কীভাবে। ফার্স্ট অফ অল লিমিট যা দেওয়া ছিল তা লিখে নিলাম। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটা শর্টকাট ছিল। শর্টকাটটা হচ্ছে নিচে যে দুটি হর রয়েছে সেটাকে আমরা সেপারেট করে লিখব। একবার লিখব এক্স প্লাস ওয়ান, মাঝখানে প্লাস দিয়ে আরেকবার লিখব এক্স প্লাস থ্রি। আচ্ছা, তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা শুধু এক্স প্লাস ওয়ান লিখেছি, আমরা কিন্তু বাকি দুইটা রাশি লিখিনি। তো আমরা যেহেতু এক্স প্লাস ওয়ান লিখেছি, এই রাশিটাকে আমরা জিরো ধরবো। যদি জিরো ধরা হয় অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পাই -1। এই যে আমরা এক্সের মানটা -1 পেলাম, এই মানটা বাকি দুটোর মধ্যে বসিয়ে দিব। তো এখানে যদি -1 বসানো হয় তাহলে 2 - 1 অর্থাৎ 1 থাকে। আর এখানে যদি -1 বসানো হয় তাহলে 3 - 1 অর্থাৎ 2 থাকে। এখানেও আমরা সেম কাজটা করব। আমরা কিন্তু এখানে এক্স প্লাস থ্রি লিখেছি, এক্স প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান লিখিনি। তো আগের মতো একইভাবে যেটা আমরা লিখেছি সেটাকে আমরা জিরো ধরে নিব। তো এটাকে যদি জিরো ধরা হয় তাহলে আমরা এক্সের মানটা পাবো -3। এবার এই -3 মানটা বাকি দুটোর মধ্যে বসিয়ে দিব। এইখানে -3 বসালে 2 - 3 করলে আসে -1, আর এইখানে -3 বসালে আসে 1 - 3 অর্থাৎ -2। আর এখানে আমরা দিয়ে দিব ডিএক্স। এর মাধ্যমে এই রাশিটাকে আমরা আংশিক ভগ্নাংশে ভেঙে ফেললাম। আচ্ছা, এবার 1 থেকে 15, এখানে আমাদের রয়েছে হাফ। যেহেতু এটা ধ্রুবক সংখ্যা, আমরা চাইলে কিন্তু হাফটাকে বাইরে লিখতে পারি। তাহলে ভিতরে থাকবে 1/x + 1। একইভাবে দেখো আমাদের এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাস কাটাকাটি যায়, এবং এখানেও যেহেতু হাফ রয়েছে তো আমরা বলতে পারি একবারে হাফ কমন নিয়ে নিব। আমরা একবারে হাফটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকে 1/x + 3, এবং আমরা এখানে দিয়ে দিতে পারি dx। আচ্ছা, আর এখানে চাইলে ব্র্যাকেটও দেওয়া যায়। আমরা হাফটাকে কমন নিয়েছি এখানে। আচ্ছা, এবার আমরা কিন্তু খুব সহজেই ইন্টিগ্রেটটা করতে পারি। 1/x এটাকে ইন্টিগ্রেট করলে আসবে ln x + 1। আমরা যদি এটাকে নিচে লিখি তাহলে হাফ থাকবে 1/x + 1, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব ln x + 1। এরপর হচ্ছে প্লাস, একইভাবে 1/x + 3কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ln x + 3। এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। লিমিট আপার লিমিট ছিল 15, লোয়ার লিমিট ছিল 1। লিমিটটা বসিয়ে দিলে এখানে যদি আমরা 15 বসাই তাহলে ln 15 + 1 অর্থাৎ 16। আমরা ফার্স্টে আপার লিমিটগুলো বসাচ্ছি, তাহলে এখানে 15 বসালে ln 15 + 3 অর্থাৎ 18। আমরা এখানে আপার লিমিটগুলো বসালাম। এবার লোয়ার লিমিট বসানোর সময় কিন্তু আমাদেরকে মাইনাস দিতে হবে, তো মাইনাস দিলাম। এবার লোয়ার লিমিট বসাবো, তো 1 বসালে 1 + 1 2। একইভাবে আবারও যেহেতু লোয়ার লিমিট বসাচ্ছি এজন্য আবারও মাইনাস দিতে হবে। ln 1 এখানে বসালে 1 + 3 অর্থাৎ 4 পাবো। আচ্ছা, এবার আমরা জানি যে ln অথবা log যদি যোগ আকারে থাকে তাহলে আমরা সেগুলো গুণ আকারে লিখতে পারি, এবং যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা সেগুলো ভাগ আকারে লিখতে পারি। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, ln এই দুটো যেহেতু যোগ আকারে রয়েছে সেজন্য এই দুটোকে আমরা গুণ আকারে লিখব, এবং এই দুটো যেহেতু বিয়োগ আকারে রয়েছে সেজন্য এই দুটোকে আমরা ভাগ আকারে লিখব, অর্থাৎ নিচে লিখব 2 এবং 4। আচ্ছা, তাহলে নিচে আমরা 4 × 2 = 8 পাচ্ছি। 8 আর 16 কাটাকাটি করলে কিন্তু আমরা 2 পাবো। তাহলে আমাদের থাকতেছে হাফ ln 18 × 2 = 36। এবার আমরা জানি লনের ক্ষেত্রে যদি শুরুতে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাহলে ln 36 আমরা এই হাফটাকে পাওয়ারে নিতে পারি, অর্থাৎ 36-এর পাওয়ার হাফ। আমরা জানি পাওয়ার হাফ এটা বলতে বোঝায় রুট, তাহলে বলতে পারি ln √36। এবার 36কে রুট করলে আমরা পেয়ে যাব 6, অর্থাৎ ফাইনালি আমাদের অ্যান্সারটা হলো ln 6। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। ln 6 উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে y = 3x, x অক্ষ এবং x = 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক।
তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমরা যোগজীকরণ করার প্রয়োজন নেই, আমরা নর্মাল নিয়মে এটা বের করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এই রেখাগুলো চিত্রে এঁকে নিব। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। y ইকুয়াল টু 3x, আমরা বুঝতেই পারতেছি যেহেতু এখানে কোনো ধ্রুবক নেই, তার মানে এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা রেখা। y ইকুয়াল টু 3x, এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা রেখা। এরপর x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2 এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি রেখা। আমরা যদি এই রেখাটি আঁকি তাহলে রেখাটি হবে ঠিক এরকম। আমরা x অক্ষ বরাবর 2 ঘর গিয়েছি, 1 ঘর 2 ঘর। এইখানে আমরা y অক্ষের সমান্তরাল একটি রেখা এঁকেছি, যেটাই হচ্ছে x ইকুয়াল টু 2 রেখা, আর এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 3x রেখা। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বিন্দুটা হচ্ছে 2,0, আর এতটুকু দৈর্ঘ্য আমরা বলতে পারি 2 একক। আমরা যেহেতু x অক্ষের ধনাত্মক ঘর বরাবর 2 ঘর গিয়েছি, তো বলতে পারি যে এতটুকু হচ্ছে আমাদের 2। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে বলেছিল যে y ইকুয়াল টু 3x, x ইকুয়াল টু 2 এবং x অক্ষ, এই তিনটে রেখা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রফল প্রশ্নে বের করতে বলেছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। তো আমরা কিন্তু অলরেডি ভূমির মানটা পেয়ে গিয়েছি 2, এবার আমাদের উচ্চতার মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এই বিন্দুর ক্ষেত্রে খেয়াল করি, এই বিন্দুর ক্ষেত্রে যে কোটির মান অর্থাৎ y এর মান, সেটাই কিন্তু উচ্চতা। এই বিন্দুর ক্ষেত্রে যে y এর মানটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজের উচ্চতা। আর y এর মানটা আমরা পেতে পারি এই সমীকরণ থেকে। x এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে 3 গুণ 2 অর্থাৎ পেয়ে গেলাম 6। তাহলে আমাদের এতটুকু হচ্ছে 6। তাহলে আমাদের উচ্চতা বসিয়ে দিলাম 6। এবার 2 এবং হাফ কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র 6। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলটি হচ্ছে 6 বর্গ একক, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 12 নম্বর প্রশ্নটি এসেছে সরলরেখা থেকে। প্রশ্নে বলা হয়েছে মূলবিন্দু হতে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ কোনটি? আমরা একটা সূত্র পড়েছিলাম সরলরেখার সমীকরণ বের করার, সেটি হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। আমরা যদি চিত্র এঁকে বুঝাই তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং ধরে নেই আমাদের সরলরেখা হচ্ছে এটা, এবং মূলবিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে এটা। তো এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি হয় পি, এবং এই লম্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে এটা। তো আমরা এখানে বুঝতেই পারতেছি আলফা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, যেটা প্রশ্নে দেওয়া রয়েছে 120 ডিগ্রি, এবং পি হচ্ছে মূলবিন্দু হতে সরলরেখার উপর অঙ্কিত লম্ব। তো আমরা যদি এবার মানগুলো বসিয়ে দিই তাহলে এক্স কস আলফার মান দেওয়া রয়েছে 120 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দিলাম 120 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু পি। পি ছিল আমাদের লম্বের দৈর্ঘ্য, যেটা প্রশ্ন দেওয়া রয়েছে 5। এবার যদি আমরা জাস্ট সিম্পলিফাই করি তাহলেই সরলরেখাটির সমীকরণ পেয়ে যাব। তো আমরা জানি কস 120 ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এক্স ইন্টু মাইনাস হাফ, তারপরে সাইন 120 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 5। আমরা যদি এখানে লসাগু করি তাহলে নিচে লসাগু হবে 2, উপরে হবে মাইনাস এক্স প্লাস √3y ইকুয়াল টু হচ্ছে 5। এরপর এপাশে 2 ভাগ আকারে রয়েছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে আমরা পাই মাইনাস এক্স প্লাস √3y ইকুয়াল টু 5 দুগুণে 10। এবার এই বাম পাশের সংখ্যাগুলোকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স এই পাশে গেলে হবে প্লাস এক্স, প্লাস √3y এই পাশে গেলে হবে মাইনাস √3y, এবং আগে থেকে এই পাশে প্লাস 10 ছিল। তো সবগুলোকে যেহেতু এক পাশে নিয়ে গিয়েছি তাহলে অপর পাশে 0 থাকবে। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখাটির সমীকরণ। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। এই প্রশ্নটিও সরলরেখা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে 2x + 6y + 4 = 0 এবং 3x + 9y - 4 = 0, সরলরেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত একক?
আমরা জানি দুটি রেখার সমীকরণ যদি এরকম হয়, একটা হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এবং আরেকটি হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0, অর্থাৎ রেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব বের করার সূত্র হচ্ছে উপরে হবে মডুলাস অফ c1 মাইনাস c2, নিচে হবে √ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ দুটি রেখার ক্ষেত্রে অবশ্যই x এবং y এর সহগগুলো কিন্তু সেম হওয়া লাগবে। দুটি রেখার ক্ষেত্রে x এর সহগ এবং y এর সহগ পরস্পর সমান হওয়া লাগবে। এখানে কিন্তু সমান নেই, তো আমাদের ফার্স্ট অফ অল সহগগুলোকে সমান করতে হবে। তো আমাদের যে 1 নম্বর সমীকরণ রয়েছে সেটাকে আমরা কিন্তু সবাইকে 2 দিয়ে ভাগ করতে পারি। তো 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। একইভাবে যদি আমরা 2 নম্বর সমীকরণকে সবাইকে 3 দিয়ে ভাগ করে দেই তাহলে পাবো x প্লাস 3y মাইনাস 4/3 ইকুয়াল টু 0। এবার কিন্তু দুটি রেখার ক্ষেত্রে x এবং y এর সহগ সমান হয়েছে। তো এবার আমরা দূরত্ব বের করতে পারবো। তো আমরা সূত্র পড়েছিলাম উপরে হবে মডুলাস অফ c1 মাইনাস c2, অর্থাৎ ধ্রুবক দুইটার বিয়োগফল। তাহলে c1 হচ্ছে আমাদের 2 মাইনাস c2 হচ্ছে মাইনাস 4/3, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস 4/3। নিচে হচ্ছে √ অফ a মানে হচ্ছে x এর সহগ অর্থাৎ 1 স্কোয়ার প্লাস b মানে হচ্ছে y এর সহগ অর্থাৎ 3, তাহলে এখানে হবে 3 স্কোয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে লসাগু করতে হবে, এখানে আমরা পাবো 3 আর এখানে হবে 3 দুগুণে 6, 6 প্লাস 4, 6 প্লাস 4 আর নিচে √ অফ 1 প্লাস 3 স্কোয়ার করলে হয় 9। আচ্ছা, এবার 6 আর 4 এখানে লিখতেছি, 6 আর 4 যোগ করলে আমরা পেয়ে যাব 10 আর নিচে হচ্ছে 3 আর এখানে আমরা পাচ্ছি √10। তো আমরা এটাকে নিচে এখানে লিখে দিতে পারি √10। এবার দেখো একটা 10 মানে কিন্তু আমরা বুঝি 2টা √10। এখানে যে একটা 10 রয়েছে এটাকে আমরা লিখতে পারি 2টা √10 এর গুণফল আকারে। তাহলে আমাদের একটা √10 এবং একটা √10 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র √10/3। এটাই হচ্ছে আমাদের নির্ণয় লম্ব দূরত্ব। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0 রেখার উপর লম্ব এবং y স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তকে স্পর্শ করে এরূপ রেখার সমীকরণ কোনটি? ফার্স্ট অফ অল আমরা এই রেখার লম্বরেখার সমীকরণটি লিখে ফেলব। আমরা জানি কোনো রেখার লম্বরেখার সমীকরণ বের করার ক্ষেত্রে x এবং y এর সহগ এক্সচেঞ্জ করতে হয়, অর্থাৎ y এর সহগ যেটা 2 রয়েছে সেটাকে আমরা লিখব x এর সাথে, অর্থাৎ 2x, এবং x এর সহগ রয়েছে 1, এটাকে আমরা লিখব y এর সাথে, অর্থাৎ 1y, এবং মাঝখানের যে চিহ্ন সেটাতে কিন্তু প্লাস ছিল, এটাকে চেঞ্জ করে মাইনাস লিখতে হয়, অর্থাৎ x এবং y এদের সহগ এক্সচেঞ্জ করতে হয় এবং মাঝখানের চিহ্নটাও চেঞ্জ করতে হয়। আচ্ছা, এরপর ধ্রুবক এখানে রয়েছে -1, এখানে ধ্রুবকটাও চেঞ্জ হবে, আমরা ধরে নিচ্ছি ধ্রুবকটা হলো c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণ। এবার আমরা যদি y-কে এক পাশে রাখতে চাই তাহলে -y এ পাশে গেলে হবে +y, অর্থাৎ 2x প্লাস c ইকুয়াল টু y লেখা যায়। আমরা এখান থেকে লম্বরেখাটির সমীকরণ পেয়ে গেলাম। এবার প্রশ্নে বলা হয়েছিল যে এই রেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তকে স্পর্শ করে। আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, এটা যদি কোনো রেখার সমীকরণ হয় এবং এই রেখাটি যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শ করার শর্ত ছিল c সমান সমান a/m, যেখানে c হচ্ছে রেখাটির কনস্ট্যান্ট, a হচ্ছে আমাদের এই পরাবৃত্তের x এর যে সহগ তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা a পাবো সেটা, এবং m হচ্ছে আমাদের সরলরেখাটির ঢাল। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা c এর মানটা পেয়ে যাব। আমাদের রেখা সমীকরণে c এর জায়গায় c রয়েছে এবং m এর জায়গাতে রয়েছে 2। আচ্ছা, এবার পরাবৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 12x, 12কে আমরা ভেঙে লিখতে পারি 4 × 3 × x। তো বুঝতে পারতেছো যে 3 এটা হচ্ছে আমাদের a এর মান, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি c সমান সমান a/m, অর্থাৎ
3/m, m হচ্ছে আমাদের 2। তাহলে কিন্তু আমরা c এর মানটা পেয়ে গেলাম। এবার c এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো 2x প্লাস 3/2 সমান y। এটা হচ্ছে আমাদের রেখা সমীকরণ। আমরা জাস্ট এটাকে এবার সাজিয়ে লিখব, সবাইকে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 4x প্লাস 3 = 2y। এরপর প্লাস 2y-কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে -2y। তাহলে আমাদের সমীকরণটা হয় 4x - 2y প্লাস 3 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে x² + y² = 9 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকের সমীকরণ কোনটি? তো এখানে যেহেতু দেওয়া রয়েছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকটি, তাহলে আমরা বলতেই পারি যে স্পর্শকের যে ঢাল সেটা হচ্ছে আমরা জানি m = tan θ। তো এখানে থিটা এর মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমরা স্পর্শকের ঢালটা পেয়ে গেলাম 1। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে স্পর্শকের সমীকরণ হচ্ছে y = mx + c। এখানে যদি m এর জায়গায় 1 বসিয়ে দেই তাহলে লাইনটা হয় y = x + c। এবার আমরা যদি প্লাস ওয়াইকে এ পাশে নিয়ে যাই তাহলে হবে -y, অর্থাৎ x - y + c = 0। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, কিন্তু এখানে c এর মানটা অজানা। আমরা জানি যে যে কোনো বৃত্তের স্পর্শক বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব সর্বদাই ব্যাসার্ধের সমান হয়। তো আমাদের যে বৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে আমরা এখান থেকে বলতেই পারি যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0,0। আমাদের এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। আমরা এই বৃত্তটাকে এর সাথে কম্পেয়ার করেছি। আমরা জানি বৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x - h² প্লাস y - k² হচ্ছে r², যেখানে h, k হলো আমাদের বৃত্তের কেন্দ্র, h, k হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং r হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা যদি এই বৃত্তটাকে বৃত্তের আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলেই বুঝতে পারবো যে কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 এবং r² হচ্ছে 9, তাহলে r হলো 3। আচ্ছা, এবার আমরা একটু আগে যেটা বলেছিলাম যে কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তো কোনো একটা বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব বের করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল এই বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করতে হয়। তো আমরা যদি এখানে সিদ্ধ করে দেই তাহলে উপরে শুধুমাত্র c থাকবে এবং নিচে লিখতে হয় x এর সহগের স্কয়ার অর্থাৎ 1 প্লাস y এর সহগের স্কয়ার অর্থাৎ -1কেও স্কোয়ার করতে হবে। তো -1কে স্কোয়ার করলে আমরা কিন্তু 1ই পাবো এবং এখানে একটা রুট দিতে হবে। এটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব। প্রশ্ন মতে এই দূরত্ব = হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে আমাদেরকে অবশ্যই একটা মডুলাস দিয়ে দিতে হবে। আমরা এখানে লিখেছি যে কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান। আচ্ছা, এবার মডুলাস অফ c সমান এখানে রুটের ভিতরে 2 থাকে যেটা ভাগ আকারে রয়েছে, এটা এপাশে পাঠালে হবে গুণ। তাহলে মডুলাস অফ c এর মানটা আমরা পেয়ে গেলাম 3√2। এবার যদি মডুলাস উঠিয়ে দেই তাহলে এক পাশে প্লাস মাইনাস দিতে হবে, অর্থাৎ c ± 3√2। তো ফাইনালি আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম। সমীকরণটা হচ্ছে আমরা c এর মানটা এইখানে বসিয়ে দিচ্ছি, x - y + c অর্থাৎ ±3√2 = 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। চলো এবার 16 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। এই প্রশ্নটিও বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে x² + y² + 4x + 6y - 12 = 0 বৃত্তের কেন্দ্র। তো ফার্স্টে আমরা এই বৃত্তটির কেন্দ্র বের করে ফেলব। আমরা জানি কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে x এর সহগ /-2। তো এখানে x এর সহগ হচ্ছে 4কে আমরা -2 দিয়ে ভাগ করব। একইভাবে y এর সহগকে -2 দিয়ে ভাগ করব। তো এখানে রয়েছে 6কেও -2 দিয়ে ভাগ করব, অর্থাৎ x এবং y এর যে সহগ রয়েছে সেগুলোকে যদি আমরা -2 দিয়ে ভাগ করে দেই তাহলেই কেন্দ্র পেয়ে যাব। তো এখান থেকে আমাদের কেন্দ্র এর মানটা আসতেছে -2, -3। এরপর বলা হচ্ছে
এই কেন্দ্র দিয়ে অর্থাৎ -2, -3 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তের কেন্দ্র 4, 5 হলে তার সমীকরণ কোনটি? অর্থাৎ আমাদের অন্য একটি বৃত্তের কেন্দ্র দেওয়া রয়েছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে এই বৃত্তটির সমীকরণ কোনটি হবে। তো যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া রয়েছে, আমরা জানি কেন্দ্র মানে হচ্ছে -G, -F, অর্থাৎ প্রশ্ন মতে -G, -F এর মানটা আমাদের দেওয়া রয়েছে 4, 5। তো এখান থেকে আমরা বলতে পারি যে -G সমান হচ্ছে 4, অর্থাৎ G সমান হচ্ছে -4। একইভাবে বলতে পারি F সমান হচ্ছে -5। তাহলে আমাদের যেই বৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে তার G এবং F এর মান কিন্তু দেওয়া রয়েছে। আমরা যে বৃত্তের আদর্শ ইকুয়েশন জানি সেটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে বৃত্তের আদর্শ ইকুয়েশন। এখন এই যে জি এবং এফ এর মানগুলো আমরা পেলাম, এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দিব। তাহলে সমীকরণটা হয় x² + y², এইখানে -4 বসালে -8x, এরপর -5 বসালে হবে -10y, আর এখানে c এর মানটা অজানা। দেখো প্রথমে কিন্তু আমাদের বলা ছিল যে যেই বৃত্ত বের করতে বলা হয়েছে সেই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে অর্থাৎ -2, -3 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা কিন্তু -2, -3 বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারি। আমরা এখানে এবার বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিব। -2, -3 বিন্দু দিয়ে এই বৃত্তকে সিদ্ধ করব। তাহলে এক্সের জায়গায় বসাবো -2, তাহলে -2 এর হোল স্কোয়ার, এটা করলে আমরা পেয়ে যাব 4। এরপর প্লাস এখানে হবে ওয়াইয়ের জায়গায় হবে -3, -3কে হোল স্কোয়ার করলে আমরা পাবো 9। একইভাবে যদি এখানে -2 বসানো হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16। এইখানে -3 বসানো হলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দশে 30 প্লাস c = 0। এবার আমরা যদি সবগুলো সংখ্যা যোগ করি তাহলে পেয়ে যাব 59। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব +59। এবার +59 এই পাশে পাঠালে হবে -59। তাহলে c এর মানটা আমরা পেয়ে গেলাম -59। তাহলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে এইখানে c এর জায়গায় -59 বসাতে হবে। তাহলে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা কিন্তু ডি নাম্বার অপশনে রয়েছে, x² + y² -8x -10y, এরপর হচ্ছে -59। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 17 নম্বর এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে 4y² - 5x² = 20 এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটি হবে? আমরা ফার্স্ট অফ অল এই অধিবৃত্তটাকে আদর্শ আকারে নিয়ে যাব। তাহলে কিন্তু এখানে 1 বানাতে হবে, আর এখানে 1 বানানোর জন্য আমরা সিম্পলি সবাইকে 20 দিয়ে ভাগ করব। তাহলে 4y² / 20 - 5x² ভাগ 20 = 20/20। তো সবাইকে 20 দিয়ে ভাগ করার ফলে আমরা পেয়ে যাব y² / 5 - x² / 4 = 1। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের আদর্শ ইকুয়েশন। তো দেখতেই পাচ্ছ এখানে y এর আগে কিন্তু প্লাস রয়েছে এবং x এর আগে মাইনাস রয়েছে, অর্থাৎ অধিবৃত্তটির আর অক্ষ হচ্ছে y অক্ষ এবং অনুবন্ধী অক্ষ হচ্ছে x অক্ষ। আমরা জানি আর অক্ষ যদি y অক্ষ হয়ে থাকে তাহলে অধিবৃত্তটার চিত্র ঠিক এরকম হবে। আর অক্ষ যেহেতু y অক্ষ সেহেতু অধিবৃত্তটা y অক্ষের দিকে থাকবে ঠিক এভাবে। আচ্ছা, আর অধিবৃত্তের নিয়ামক হবে দুইটা, এটার ক্ষেত্রে নিয়ামক হচ্ছে এটা এবং নিচেরটার ক্ষেত্রে নিয়ামক হচ্ছে এটা। তো আমাদের এই নিয়ামকের সমীকরণ বের করতে হবে। নিয়ামকের সমীকরণ বের করার পূর্বে আমাদেরকে অবশ্যই উৎকেন্দ্রিকতা ই এর মানটা বের করতে হবে। আমরা জানি ই সমান সমান √1 + a² / b²। এখানে কিন্তু মাঝে মধ্যে b²/a² হতে পারে। আমরা জাস্ট মনে রাখবো যেটা আর অক্ষ সেটা নিচে বসে। তো এখানে যেহেতু আর অক্ষ y সেজন্য b² এর মানটা নিচে বসবে। আর যদি x শুরুতে থাকতো অর্থাৎ x এর আগে যদি প্লাস থাকতো তাহলে x হতো আর অক্ষ, সেহেতু নিচে a বসতো। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে 1 + a² হচ্ছে আমাদের 4, তাহলে এখানে লিখে দিলাম 4 এবং b² হচ্ছে 5, তাহলে এখানে লিখে দিলাম 5।
এবার 1+4/5 আমরা যদি এখানে লসাগু করে ফেলি তাহলে নিচে হবে 5, উপরে হবে 5 একে 5 প্লাস 4, 5 আর 4 যোগ করলে আমরা পাবো 9, 9কে যদি রুট করা হয় তাহলে পাবো 3, আর নিচে হচ্ছে √5। এটাই হচ্ছে আমাদের এর মান। এবার আমরা বুঝতেই পারতেছি যে আমাদের নিয়ামকের যে সমীকরণ সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ইকুয়েশন কিন্তু আমরা জানি y = সামথিং হয়। তাহলে এখানে নিয়ামকের ইকুয়েশনটা হবে y ± b/e, যেহেতু উপর একটা এবং নিচে একটা রয়েছে এজন্য প্লাস মাইনাস দিতে হবে, আর কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব b/e হয়। আচ্ছা, এবার y = প্লাস মাইনাস, আমরা একটু আগে দেখেছিলাম যে b² মান হচ্ছে 5, তাহলে b এর মানটা হবে √5। আমরা এখানে b এর জায়গায় বসিয়ে দিলাম √5, নিচে হচ্ছে e এর মানটা হলো 3/√5। আচ্ছা, তারপর প্লাস মাইনাস √5 ইন্টু আমরা এটাকে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়েছি, এবার এটাকে উল্টিয়ে দিব, তো 3/√5 এটাকে উল্টালে হয় √5/3। আচ্ছা, এরপর তাহলে সুতরাং y প্লাস মাইনাস √5 ইন্টু √5, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব শুধু 5, আর নিচে থাকবে 3। এবার যদি আমরা ফাইনালি আর গুণন করে দিই তাহলেই উত্তরটা পেয়ে যাব। 3 এবং y গুণ করলে হবে 3y প্লাস মাইনাস 5। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় নিয়ামকের সমীকরণ। তো এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, 3y প্লাস মাইনাস 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। 18 নম্বর এমসিকিউটি ম্যাট্রিক্স থেকে এসেছে। প্রশ্নে একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বলেছে যে এর বিপরীত ম্যাট্রিক্স কত। আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। তো এ ইনভার্স বের করার সূত্র হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এ এর যে নির্ণায়কের মান রয়েছে সেটা এখানে হবে, ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তো ফার্স্ট অফ অল আমাদের যে এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আমরা এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান বের করে ফেলব। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হবে ডিটারমিনেন্ট অফ 2, 1 এবং এখানে হবে 3, 3। নির্ণায়ক বের করার নিয়ম হচ্ছে প্রথমে মুখ্য কর্ণ বরাবর এই দুটি ভুক্তি গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে আমরা পেয়ে যাব 6, মাইনাস 3 আর 1 গুণ করলে পেয়ে যাব 3, অর্থাৎ ফাইনালি আমাদের ডিটারমিনেন্টের মান হচ্ছে 3। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 1/3। এবার অ্যাডজয়েন্ট অফ এ, তো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করার একটি শর্টকাট রয়েছে। শর্টকাটটা হচ্ছে আমাদের যেই মূল ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ রয়েছে, মুখ্য কর্ণ হচ্ছে 2 এবং 3, সেই মুখ্য কর্ণের অবস্থান চেঞ্জ করতে হয়, অর্থাৎ 2 এর জায়গায় লিখব 3 এবং 3 এর জায়গায় লিখব 2, এই দুইটার অবস্থান আমরা এক্সচেঞ্জ করব। তাহলে এখানে লিখলাম 3, এখানে লিখব 2। এরপর আমাদের যে গৌণ কর্ণ রয়েছে, অর্থাৎ অপর যে কর্ণটা রয়েছে সেগুলোর চিহ্ন চেঞ্জ করব। এখানে দুটোই পজিটিভ রয়েছে, তো আমরা দুটোর আগেই মাইনাস দিয়ে দিব। তাহলে এখানে লিখব -3 আর এখানে লিখব -1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় এ ইনভার্স। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। চলো এবার 19 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 9x² + 25y² = 225 এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তো ফার্স্টে আমরা উপবৃত্তটিকে আদর্শ সমীকরণে প্রকাশ করব। উপবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x² a² + y² b² = 1। তো বুঝতে পারতেছো এখানে 1 বানাতে হবে, অর্থাৎ সবাইকে 225 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9x² / 225 প্লাস 25y² / 225 হচ্ছে এখানে 1 হবে। আচ্ছা, এবার আমরা যদি 9 এবং 225 কাটাকাটি করি তাহলে নিচে হবে 25। একইভাবে যদি আমরা 25 এবং 225 কাটাকাটি করি তাহলে এখানে হবে 9 = 1। এটি হচ্ছে আমাদের উপবৃত্তের আদর্শ ইকুয়েশন। তো এখান থেকে বুঝতেই পারতেছো আমাদের যে a² রয়েছে, a² এর মানটা হলো 25 এবং b² এর মানটা হলো 9। a² এর মানটা হলো 25 এবং b² এর মানটা হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি a সমান হচ্ছে √25 অর্থাৎ 5 এবং b সমান হচ্ছে √9 অর্থাৎ 3। আচ্ছা,
এবার আমাদেরকে প্রশ্নে উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল। আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই এবি। উপবৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই এবি। এখানে যদি আমরা এ এবং বি এর মান বসিয়ে দিই তাহলেই অঙ্ক শেষ। এর মানটা হচ্ছে 5, বি এর মানটা হচ্ছে 3। তাহলে সবগুলো গুণ করলে আমরা পেয়ে যাব 3 5 15 পাই। তাহলে নির্ণয় উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 15 পাই। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনেই রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 20 নম্বর এমসিকিউতে বলা হয়েছে x² প্লাস 12x প্লাস 3y ইকুয়াল 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি? আমরা জানি পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, আরেকটা হতে পারে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো বুঝতে পারতেছ আমাদের যে প্রশ্নের সমীকরণ দেওয়া রয়েছে সেখানে এক্সের মধ্যে স্কোয়ার রয়েছে, তাহলে এই উপবৃত্তটার এই পরাবৃত্তটার আদর্শ ইকুয়েশন হবে এইটা। আমরা তাহলে এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করব। তার জন্য আমরা এক্সগুলাকে এক পাশে রাখবো এবং ওয়াইগুলাকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে x² প্লাস 12x ইকুয়াল টু হবে মাইনাস 3y। এবার আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে a² প্লাস 2 ইন্টু এ। এবার বুঝতে পারতেছো আমরা যদি এখানে 6 গুণ করি তাহলে 6 দুগুণে 12, 12x হয়। আচ্ছা, এরপর প্লাস b²। সূত্র মেলানোর জন্য আমরা এখানে অতিরিক্ত 6² অর্থাৎ 36 যোগ করেছি। যেহেতু এক পাশে 36 যোগ করেছি আমাদেরকে অবশ্যই এই পাশেও 36 যোগ করতে হবে। আচ্ছা, এবার এতটুকুকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ x প্লাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এবার এখান থেকে -3 কমন নিতে পারি। y এর যে সহগ থাকবে সেটাকেই কমন নিতে হবে। তো এখানে আমরা -3 কমন নিব, -3 কমন নিলে হবে y মাইনাস 12। এবার যদি আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আলফা এবং বিটা এর মান পেয়ে যাব। আর বলে রাখি আলফা বিটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। আমাদের প্রশ্নে শীর্ষবিন্দু বের করতে বলেছিল, তো শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। তো বুঝতে পারতেছো আলফার মানটা হচ্ছে এখানে -6 এবং বিটা এর মানটা হচ্ছে আমাদের 12। বিটা এর মানটা হচ্ছে 12। তাহলে ফাইনালি আমাদের শীর্ষবিন্দু হলো -6,12। এটা কিন্তু আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 21 নম্বর এমসিকিউতেই ফ্যাক্টর থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে পি ভেক্টর সমান 6i ক্যাপ এবং কিউ ভেক্টর সমান 7i ক্যাপ হলে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে দেখতে পাচ্ছ পি ভেক্টরের মান দেওয়া রয়েছে 6i ক্যাপ, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর কার্যরত আছে। একইভাবে কিউ ভেক্টরের মান হচ্ছে 7i ক্যাপ, এটাও কিন্তু এক্স অক্ষ বরাবর রয়েছে। তো দুটি ভেক্টর যেহেতু একই দিকে রয়েছে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। 22 নম্বর এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্ন আমাদের এ ও বি দুটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে এক্সের কোন মানের জন্য ডিটারমিন্যান্ট অফ এ এবং ডিটারমিন্যান্ট অফ বি পরস্পর সমান হবে। তো আমরা ফার্স্টে ডিটারমিন্যান্ট অফ এ বের করে ফেলবো, অর্থাৎ এ এর নির্ণায়কের মানটা বের করে ফেলবো। আচ্ছা, তো এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক বের করা খুবই সহজ। আমরা প্রথমেই 2 আর 1, 2 একে 2 গুণ করব, তারপর মাঝখানে মাইনাস দিব, এরপর এই দুটো গুণ করলে হয় -4। তাহলে বুঝতেই পারতেছো মাইনাসে মাইনাস হবে প্লাস, অর্থাৎ আমরা যোগ করলে পেয়ে গেলাম 6। তাহলে ডিটারমিন্যান্ট অফ এ এর মান হচ্ছে 6। একইভাবে আমরা ডিটারমিন্যান্ট অফ বি বের করব। আচ্ছা, তাহলে ডিটারমিন্যান্ট অফ এক্স 0 0 3 4 1, এরপর হচ্ছে 2 -2 এবং 1। তো এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, এটাকে যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃত করতে হবে। তো এখানে যেহেতু প্রথম সারি বরাবর 2টা শূন্য রয়েছে, আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। তো ফার্স্টে আমরা এক্স নিয়ে নিব, এক্স নিলে এই এক্স বরাবর সারি বাদ এবং কলাম বাদ, তাহলে থাকবে শুধুমাত্র এগুলো। আচ্ছা, এবার এখানে আমরা নির্ণয় করব, তাহলে 4 একে হবে 4, তারপরে সূত্রের মাইনাস, এই দুটো গুণ করলে হবে -2। তো এবার বুঝতে পারতেছো মাইনাসে মাইনাসে হবে +2।
4 আর 2 যোগ করলে আমরা পেয়ে যাব 6, তার সাথে গুণাকারে রয়েছে x, তাহলে হলো 6x। আচ্ছা, এবার প্রশ্ন মধ্যে কিন্তু ডিটারমিনেন্ট অফ a এবং ডিটারমিনেন্ট অফ b পরস্পর সমান, তাহলে আমরা এখানে বলতে পারি 6x ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এখান থেকে x ইকুয়াল টু হবে 6/6 অর্থাৎ 1। তাহলে আমাদের x এর মান হচ্ছে 1, প্রশ্নে x এর মানটাই জানতে চেয়েছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে a। চলো এবার 23 নম্বর কোশ্চেনটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 5 নিউটন, 7 নিউটন ও 8 নিউটন বলত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা দেখো, 3টি বল যখন ভারসাম্য সৃষ্টি করে তার মানে হলো যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের মানের সমান হবে। আমাদের এখানে যেহেতু 8 নিউটন ও 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, তাহলে আমরা বলতে পারি 8 নিউটন এবং 5 নিউটন এই বল দুটির যে লব্ধি, সেই লব্ধি অবশ্যই 7 নিউটন হবে, তাহলেই একমাত্র 3টি বল ভারসাম্য সৃষ্টি করতে পারবে। তাহলে প্রশ্ন মতে আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, যেখানে পি এবং কিউ হচ্ছে 5 নিউটন এবং 8 নিউটন, তাহলে আলফা হচ্ছে 5 এবং 8-এর মধ্যবর্তী কোণ, আর আর হচ্ছে আমাদের এই দুটি বলের লব্ধি। আমরা কিন্তু একটু আগে বলেছি যে লব্ধির মানটা হবে 7 নিউটন। তাহলে যদি আমরা এবার মানগুলো বসিয়ে দিই, আর এর জায়গায় বসাবো 7, তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু হবে 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু কজ আলফা। প্রশ্ন আমাদেরকে আলফার মানটাই বের করতে বলেছে। তাহলে আমরা যদি এগুলোকে এ পাশে পাঠিয়ে দিই, 7 স্কোয়ার করলে হবে 49, এখানে হচ্ছে 25, তো প্লাস 25 এ পাশে গেলে হবে -25, এরপর -64, তাহলে এই পাশে থাকবে 5 8 40, 40 দুগুণে 80 কজ আলফা। আচ্ছা, এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে পেয়ে যাব -40, এরপর এখানে 80 গুণাকারে ছিল, এই পাশে আসলে হবে ভাগ, ইকুয়াল টু কজ আলফা। তাহলে কাটাকাটি করলে আমরা এখান থেকে বলতে পারি যে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে -হাফ। আবার কজ 120 ডিগ্রির মান হচ্ছে -হাফ, তো -হাফের জায়গায় আমরা কজ 120 ডিগ্রি লিখতে পারি। এবার এখান থেকে আর এখান থেকে যদি কজ বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আলফা এর মানটা আমরা পেয়ে যাব 120 ডিগ্রি, অর্থাৎ 5 নিউটন এবং 8 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 24 নম্বর এমসিকিউটি বহুপদী থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি হবে? তো এটা বের করার জন্য একটি শর্টকাট রয়েছে। প্রশ্নে যেহেতু বলেছে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে আমাদের যে সমীকরণে x রয়েছে সেই x এর জায়গায় আমরা বসিয়ে দিব x প্লাস 2। 2 কম বলেছে তাই 2 যোগ করে বসাবো। যদি প্রশ্নে বলতো যে 2 বেশি, প্রশ্ন যদি বলতো যে মূলদ্বয় হতে 2 বেশি এরকম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি হবে, তখন আমরা x এর জায়গায় x মাইনাস 2 বসাতাম, অর্থাৎ উল্টা কাজ করতে হয়। 2 কম মূল বিশিষ্ট বললে x প্লাস 2 বসাতে হবে, আর 2 বেশি মূল বিশিষ্ট বললে -2 বসাতে হবে। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি এই সমীকরণে x এর জায়গায় x প্লাস 2 বসিয়ে দিই, তাহলেই নির্ণয় সমীকরণটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার, এরপর -5 ইন্টু x এর জায়গায় লিখতেছি x প্লাস 2, তারপর হচ্ছে -1 ইকুয়াল টু 0। এবার বুঝতে পারতেছো এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে -5 দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে হবে -5x প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 -1। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা হলো 4x মাইনাস 5x করলে আমরা পেয়ে যাব -x, এরপর এখানে -10 আর -1 করলে আমরা পাবো -11, 4 -11 করলে আমরা পেয়ে যাব -7। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি।
আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে শূন্যে নিক্ষিপ্ত একটি পাথরখণ্ডের সর্বাধিক পাল্লার মান 40 মিটার। পাথরের সর্বাধিক উচ্চতা কত হবে? আমরা জানি সর্বাধিক পাল্লা অর্থাৎ আর ম্যাক্স এটা বের করার সূত্র হচ্ছে u²/g এবং প্রশ্নে এটার মানে দেওয়া রয়েছে 40 মিটার। এরপর আমরা জানি এইচ ম্যাক্স অর্থাৎ সর্বাধিক উচ্চতা বের করার সূত্র হচ্ছে u²/2g। তো u²/2g এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি u²/g/2। আচ্ছা, অর্থাৎ উপরে কিন্তু আমাদের সর্বাধিক পাল্লা যেটা 40 দেওয়া রয়েছে এটা এখানে এসেছে। তো আমরা এখানে সিম্পলি u²/g এর জায়গায় লিখতে পারি 40 আর নিচে রয়েছে 2। তো 40/2 করলে আমরা পেয়ে যাব 20 মিটার। তো এটি হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার মান, এইচ ম্যাক্সের মান, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফটি তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। এছাড়া যারা এখনও আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ক্লাসগুলো করনি তারা স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসগুলো করে নেবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।